হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা হুমায়ুন আহমেদের আনসলভড মিসির সিরিজের একটি গল্প আপনাদের সামনে উপস্থাপন করব, রোগ ভক্ষক রউফ আলী। তো চলুন গল্পটি শুরু করা যাক। মিসির আলী গুরুতর অসুস্থ। 231 নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে। শ্বাসনালীর প্রদাহ, নিউমোনিয়া, ফুসফুসে পানি, একসঙ্গে অনেক সমস্যা। 5 জন ডাক্তারকে নিয়ে একটা মেডিকেল টিম করা হয়েছে। মেডিকেল টিমের ভাষ্য হচ্ছে মিসির আলী সাহেবের অবস্থা আশঙ্কাজনক। নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে, কোনো সুফল পাওয়া যাচ্ছে না। আমি দারুণ দুশ্চিন্তা নিয়ে 231 নম্বর কেবিন খুঁজে বের করলাম। ভয়ে ভয়ে দরজা খুলে দেখি মিসির আলী গম্ভীর ভঙ্গিতে বিছানায় বসা, তার হাতে বই। তিনি মন দিয়ে বই পড়ছেন। আমাকে দেখে বই বন্ধ করতে করতে বললেন, যে বইটা পড়ছি তার নাম উইন্ডোজ অব দ্য মাইন্ড, লেখকের নাম স্টেফান গ্রে। বিজ্ঞানের নামে অবিজ্ঞানের ব্যবসা, এইসব বাজেয়াপ্ত হওয়া দরকার এবং এ ধরনের বই লেখকদের কোনো জনমানবহীন দ্বীপে পাঠিয়ে দেওয়া দরকার। তাদেরকে সেখানে খাদ্য দেয়া হবে, লেখালেখি করার জন্য কাগজ কলম দেওয়া হবে। তারা কোনো বই লিখে শেষ করা মাত্র ক্যাম্প ফায়ারের আয়োজন করে লেখা পড়ানো হবে। আবর্জনা মুক্তি উপলক্ষে গান বাজনার উৎসব হবে। আমি বিছানার পাশের চেয়ারে বসতে বসতে বললাম, শুনেছিলাম আপনি অসুস্থ, মেডিকেল বোর্ড বসেছে, অবস্থা আশঙ্কাজনক। মিসির আলী বললেন, গতকাল দুপুর পর্যন্ত অবস্থা আশঙ্কাজনকই ছিল, এখন পুরোপুরি সুস্থ। বাড়ি চলে যেতে চেয়েছিলাম, ডাক্তাররা যেতে দিচ্ছেন না। আমার অলৌকিক আরোগ্য লাভের ব্যাপারটা তারা বুঝতে পারছেন না, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চান। আপনার ফলের ঠোঙ্গায় কি আম আছে? আছে। কাউকে ডেকে 2টা আম দিন, কেটে এনে দিক, আম খেতে ইচ্ছে করছে। মারোয়ারিরা কিভাবে আম খায় জানেন? না। তারা রাতে বাতি নিভিয়ে ঘর অন্ধকার করে আম খায়। কেন? তারা হলো জৈনব সম্প্রদায়ের। তাদের ধর্মগুরু মহাবীর যে কোনো ধরনের প্রাণী হত্যা নিষিদ্ধ করেছেন। আমে পোকা থাকলে সে পোকা হত্যা করা যাবে না, কাজেই অন্ধকারে আম খাওয়া। 2-1টা পোকা অন্ধকারে যদি খাওয়া হয়ে যায়, সে দৃশ্য দেখা হবে না, কাজেই পাপও হবে না। আম কেটে মিসির আলী সাহেবকে দেওয়ার ব্যবস্থা হলো। তিনি আগ্রহ নিয়ে আম খাচ্ছেন। দৃশ্যটা দেখতে ভালো লাগছে। মরণাপন্ন রোগী দেখব বলে মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে। এখন দেখছি রোগী স্বাস্থ্যে ও আনন্দে ঝলমল করছে। আমি বললাম, মেডিকেল মিরাকল ঘটলো কিভাবে? মিসির আলী বললেন, মিরাকলের ব্যাখ্যা হয় না, ব্যাখ্যা হলে মিরাকল আর মিরাকল থাকে না। যাই হোক, ঘটনা কি ঘটেছে আপনাকে বলতে পারি। আমার জীবনের অনেক অমীমাংসিত রহস্যের এটি একটি। বলুন শুনি। মিসির আলী বললেন, একটা শর্ত আছে, শর্ত পালন করলে গল্পটি শোনাবো। কি শর্ত? সিগারেট খেতে ইচ্ছে করছে, সিগারেট খাওয়ার ব্যবস্থা করুন। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে আসবো, ডাক্তাররা টের পাবে না। 1 প্যাকেট সিগারেট এবং একটা লাইটারের ব্যবস্থা করুন। শরীর নিকোটিনের জন্য অস্থির হয়ে পড়েছে। গল্প শোনার লোভে মিসির আলীকে সিগারেট এনে দিলাম। মিসির আলী কেবিনের বারান্দায় দাঁড়িয়ে মহা আনন্দে সিগারেট টানতে লাগলেন। একজন অ্যাটেন্ডেন্টকে দরজার সামনে বসিয়ে রাখা হলো। সে দর্শনার্থীদের বলবে, এখন ঢোকা যাবে না, রোগী ঘুমাচ্ছে। মিসির আলী গল্প শুরু করলেন। সবাই পত্রিকার খবর পড়ে, আমি পড়ি বিজ্ঞাপন। একটি জাতির মানসিকতা, সীমাবদ্ধতা এবং অগ্রগতি সবকিছুই বিজ্ঞাপনে উঠে আসে। 1 যুগ আগের কথা বলছি, একটা অদ্ভুত বিজ্ঞাপন চোখে পড়ল। যে কোনো রোগ গ্যারান্টি দিয়ে আরোগ্য করি, আরোগ্য করিতে না পারলে মাটি খাবো। রউফ মিয়া। বিজ্ঞাপনের নিচে ঠিকানা দেয়া এবং একটি টেলিফোন নাম্বার দেয়া, টেলিফোন নাম্বারের শেষে লেখা অনুরোধে। আমি টেলিফোন করে রউফ মিয়াকে ডেকে দিতে অনুরোধ করলাম। যিনি টেলিফোন ধরলেন তিনি ক্ষিপ্ত গলায় বললেন, ফাইজলামি করেন, রউফ মিয়াকে ডাকা ছাড়া আমাদের আর অন্য কোনো কাজকর্ম নাই। আবার যদি টেলিফোন করেন মা বাপ তুলা গালি দিব। আমি রউফ মিয়ার ঠিকানায় চিঠি লিখে তাকে ঢাকায় আসতে বললাম। রউফ মিয়া এলো না, তবে তার কাছ থেকে ছাপানো চিঠি চলে এলো। চিঠির শেষে রউফ মিয়ার আঁকাবাঁকা হাতে দস্তখত। লোকটি যথেষ্ট গোছানো তা বোঝা যাচ্ছে। চিঠির উত্তর ছাপিয়ে রেখেছে। চিঠিতে লেখা, জনাব মিসির আলী, সম্ভাষণপূর্বক নিবেদন এই যে আমার পক্ষে নিজ খরচায় আপনার কাছে যাওয়া সম্ভব নহে। রাহা খরচ বাবদ 100 টাকা মাত্র পাঠাইলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হইবে।
রোগীর জন্য আমার ফি নিম্নরূপ। জটিল রোগ 500 টাকা মাত্র, সাধারণ রোগ আলোচনা সাপেক্ষে। 70-এর বেশি বয়সের রোগী চিকিৎসা করা হয় না, হাড় ভাঙা রোগী চিকিৎসা করা হয় না। শিশুদের জন্য বিশেষ কনসেশনের ব্যবস্থা আছে, ছাত্রদের জন্য অর্ধেক কনসেশন, তবে হেডমাস্টার সাহেবের প্রত্যয়নপত্র লাগবে। ইতি আপনার একান্ত বাধ্যগত রৌফ মিয়া। চিঠি পড়ে সঙ্গে সঙ্গে আমি মানি অর্ডার করে 100 টাকা পাঠালাম। ইন্টারেস্টিং একটা চরিত্র দেখার আলাদা আনন্দ আছে। টাকা পাঠানোর 10 দিনের মাথায় র্যাক্সিনের গাঢ় লাল রঙের ব্যাগ হাতে রৌফ মিয়া আমাদের বাড়িতে উপস্থিত। অপুষ্ট শরীরের একজন মানুষ, গ্রাম্য গায়কদের মতো মাথায় বাবরি চুল, সব চুল পাকা, চোখে সস্তার সানগ্লাস, ভাদ্র মাসের গরমে গায়ে বুকের বোতাম লাগানো কোট, ময়লা শার্টের সঙ্গে হাতের ব্যাগের মতো নীল রঙের টাই। তার গা থেকে উৎকট বিড়ির গন্ধ আসছে। রৌফ মিয়া বললেন, রোগীকে আপনি? অল্প কথায় রোগ বর্ণনা করেন, অধিক কথার প্রয়োজন নাই, স্বার্থকতাও নাই, সময় নষ্ট। আমি বললাম, এত দূর থেকে এসেছেন, খানিকক্ষণ জিরিয়ে নিন, বাথরুমে যান, হাত মুখ ধোন, দুপুরের খাওয়া নিশ্চয়ই হয় নাই, আসুন একসঙ্গে খানা খাই। রৌফ বললেন, গোসলের ব্যবস্থা কি আছে? গরমে কাইল হয়ে গেছি, আমার সঙ্গে লুঙ্গি, গামছা, তেল, সাবান সবই আছে। রোগী দেখতে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়, সব ব্যবস্থা সঙ্গে রাখি, দাঁতের খিলাল পর্যন্ত আছে। আমি বললাম, গোসলের ব্যবস্থা অবশ্যই আছে, আপনি আরাম করে গোসল করুন, তাড়াহুড়ার কিছু নাই। রৌফ বললেন, অবশ্যই তাড়াহুড়া আছে, রাতে লঞ্চে করে চলে যাবো ভোলায়, ভোলা থেকে কল পেয়েছি, বিশ্বাস না করলে আপনাকে চিঠি দেখাতে পারি। আমি বললাম, কেন বিশ্বাস করব না, অবশ্যই বিশ্বাস করছি, যান গোসল সেরে আসুন, সোজা চলে যান, ডান দিকে বাথরুম। রৌফ বললেন, একটা বিড়ি খেয়ে ঠান্ডা হয়ে তারপর বাথরুমে ঢুকবো, সিগারেট খাবার সামর্থ্য আমার আছে, বিড়ি খাই কারণ সিগারেট আমার ধরে না, তাছাড়া বিড়ি কম ক্ষতিকর, সিগারেটে নানা কেমিক্যাল মিশায়, বিড়ি হচ্ছে নির্ভেজাল তামাক। রৌফ বিড়ি ধরিয়ে বুকে হাত রেখে বিকট শব্দে কাশতে লাগলেন। যিনি গ্যারান্টি দিয়ে অন্যের রোগ সারান, তিনি নিজে অসুস্থ বলে মনে হলো। দুপুরে রৌফ মিয়া অতি তৃপ্তি করে খেলেন। কেউ সাধারণ খাবার তৃপ্তি করে খাচ্ছে দেখলে ভালো লাগে। আমি মুগ্ধ হয়ে তার খাওয়া দেখলাম, খাদ্য বিষয়ক কথা শুনলাম। এটা কি করলা ভাজি? সময় কড়া করে করলা ভাজে, কালো করে ফেলে, আপনার বাবুর্চি সবুজ করে ভেজেছে, অসাধারণ। এই করলা ভাজি দিয়ে 1 গামলা ভাত খাওয়া যায়। ছোট মাছ দিয়ে সাজি না, সঙ্গে আবার কাঁচা আম, বেহেস্তি খানা। এক পদ হলেই চলে, এরকম একটা পদ থাকলে অন্য পদ আর লাগে না। ডালের মধ্যে 5 ফোড়ন দিয়েছে, আবার ধনে পাতাও আছে, স্বাদ হয়েছে মারাত্মক। ভাই সাহেব, আপনার এই বাবুর্চির হাতে চুমা খাওয়া প্রয়োজন। খাওয়া শেষ করার পর ভদ্রলোক যে কাজটা করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তিনি আমার কাজের ছেলে হামিদকে ডেকে বললেন, বাবা, তোমার রান্না খেয়ে অত্যাধিক তৃপ্তি পেয়েছি, এই 5 টাকা রাখো বকশিস। আমি দরিদ্র মানুষ, এর চেয়ে বেশি দেবার সামর্থ্য নাই, তবে তোমার জন্য খাস দিলে এক্ষুনি আল্লাহ পাকের দরবারে দোয়া করব, হাত তুলে দোয়ায় সামিল হও। রৌফ হাত তুলে দোয়া শুরু করলেন, হে আল্লাহ পাক, আজ অতি তৃপ্তি সহকারে যার রন্ধন খেয়েছি তুমি তাকে বেহেশত নসিব করো, যেন সে বেহেশতি খানা খেতে পারে। যে পিতামাতা এরকম এক বাবুর্চির জন্ম দিয়েছে তাদেরকেও তুমি বেহেশত নসিব করো, আমিন। দোয়া শেষ হবার পর দেখি হামিদের চোখে পানি, সে চোখ মুছে ফুপাতে লাগলো। আমি বললাম, আজ রাতটা আপনি ঢাকা থেকে যান, হামিদ মাংস রাঁধুক, সে ভালো মাংস রান্না করতে পারে। রৌফ বললেন, আচ্ছা থাকলাম, ভোলার রোগী একদিন পরে দেখলেও ক্ষতি কিছু নাই, এতদিন রোগ ভোগ করছে আর একদিন বেশি ভোগ করবে, উপায় কি? সবই আল্লাহ পাকের ইশারা। আপনার রোগী সন্ধ্যার পর দেখব, এখন শুয়ে কিছুক্ষণ ঘুমাবো, অতিরিক্ত ভোজন করে ফেলছি, ঘুম পাইতেছে। রৌফ মিয়া সন্ধ্যা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমলেন। আমি হামিদকে বললাম রাতে ভালো খাবারের আয়োজন করতে, পোলাও, খাসির রেজালা, মুরগির কোরমা, বেচারা আরাম করে খাক। দুপুরের অতি সামান্য খাবার খেয়ে যে তৃপ্তির প্রকাশ দেখেছি তা আবার দেখতে ইচ্ছা করছে। রৌফ মিয়া যখন শুনলেন আমার কোনো রোগী আসলে নেই, আমি গল্প করার জন্য তাকে টাকা পাঠিয়ে আনিয়েছি, তখন তিনি খুবই অবাক হলেন। আমি বললাম, ভাই, রোগ আপনি কিভাবে সারান? রৌফ মিয়া বললেন, রোগ ভক্ষণ করে ফেলি। কি করে ফেলেন? ভাই সাহেব, খেয়ে ফেলি, ভক্ষণ। আমি বললাম, কিভাবে খেয়ে ফেলেন? চেটে খেয়ে ফেলি। আমি বললাম, কিভাবে চেটে খান, ভালো মতো ব্যাখ্যা করুন তো।
রৌফ বললেন, রোগীর কপাল সেটে রোগ খেয়ে ফেলতে পারি, হাতের তালু পায়ের তালু সেটেও খাওয়া হয়। ছোট শিশুদের ক্ষেত্রে ঘাড় সেটে রোগ খাওয়া আমার জন্য সহজ একটা কাজ। ও আচ্ছা। রৌফ দুঃখিত গলায় বললেন, আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করতেছেন না। অনেকে অবশ্য করে না। বাংলাদেশি বিশ্বাসী লোক পাওয়া কঠিন। সবাই আসলে বাংলাদেশে অবিশ্বাসী। আমার কাছে 2টা সার্টিফিকেট আছে, অবশ্য দেখতে চাইলে দেখতে পারেন। আমি ইচ্ছা করলে ব্যাগ ভর্তি সার্টিফিকেট রাখতে পারতাম, রাখি না, কারণ আমি সার্টিফিকেট কাঙ্গাল আসলে না। তো আপনি কিসের কাঙ্গাল তাহলে? ভালোবাসার কাঙ্গাল স্যার। যে যার কাঙ্গাল হয় সে সেই জিনিস পায় না। আপনি ভালোবাসা পাননি তার মানে? জি না, তবে আপনি ভালোবাসা দেখাইছেন। আদর করে পাশে নিয়ে ভাত খেয়েছেন, নিজের হাতে প্লেটে 3বার ভাত তুলে দিয়েছেন, ছোট মাছের সেলুন দিয়েছেন 2বার। সালুনের বাটিতে একটা বড় চাপিলা মাছ ছিল, সেটা আপনি নিজে না খায়া আমার পাতে তুলে দিয়েছেন। এমন ভালোবাসা আমার কেউ দেখাই নাই স্যার। স্যার, সার্টিফিকেট 2টা আপনি একটু পড়লে খুশি হব। আমি সার্টিফিকেট 2টা পড়লাম। একটা দিয়েছেন নান্দিনা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তিনি লিখেছেন, যার জন্য প্রযোজ্য। এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে ব্যতিক্রমী চিকিৎসক মোহাম্মদ রৌফ মিয়ার চিকিৎসায় নান্দিনা হাই স্কুলের দপ্তরি শ্রীরামের কন্যা সুধা সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছে। সে দীর্ঘদিন জটিল জন্ডিস রোগে আক্রান্ত ছিল। আমি মোহাম্মদ রৌফ মিয়ার উন্নতি কামনা করি। সে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তাহার নৈতিক চরিত্র উত্তম। মোহাম্মদ আজিজুর রহমান খান, সহকারী প্রধান শিক্ষক, নান্দিনা হাই স্কুল। দ্বিতীয় প্রশংসাপত্রটি উকিল আশরাফ আলী খা দিয়েছেন। এই প্রশংসাপত্রটি ইংরেজিতে লেখা। I hereby confirm the fact that Mr. Rauf Mia is a genuine disease eater. He has performed the feat in presence of mine. রৌফ মিয়া বললেন, ইংরেজি লেখাটার জোর বেশি, কি বলেন ভাই? আমি বললাম, হ্যাঁ। রৌফ মিয়া বললেন, উকিল মানুষ তো অনেক চিন্তা ভাবনা করে লিখছেন। আমি বললাম, আপনার খবর স্থানীয় কাগজে আসেনি কেন এখন পর্যন্ত? এই জাতীয় খবর তো লোকাল কাগজগুলি আগ্রহ করে ছাপায়। রৌফ মিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, নেত্রকোনা বার্তায় একবার খবর উঠছিল, পেপার কাটিং হারায় ফেলছি, তবে হারায় লাভ হয়েছে। ওরা আমার নাম ভুল করে চেপেছে, লিখেছে রব মিয়া। রব আর রৌফ কি এক হইল কন? ফাজিল পুলাপান সাংবাদিক হয়ে বসছে, আর লিখছেও ভুল। লিখেছে রব মিয়া অন্যের রক্ষে জীবন ধারণ করেন, তিনি কোনো খাদ্য গ্রহণ করেন না। খাদ্য গ্রহণ না করলে মানুষ বাঁচে? আমি বললাম, আপনি বিয়ে করেছেন? যৌবনকালে বিয়ে করেছিলাম, স্ত্রী মারা গেল কলেরায়। ছেলে একটা ছিল, নাম রেখেছিলাম রাজা মিয়া। সুন্দর চেহারা ছবি ছিল স্যার, এই জন্য রাজা মিয়া নাম। ছেলেটা মারা গেল টাইফয়েডে। রোগ খাওয়া তখন জানতাম না, এই জন্য চোখের সামনে মারা গেল। রোগ খাওয়া জানলে টাইফয়েড কোনো বিষয়ই না স্যার, সেটে ভক্ষণ করে ফেলতাম। রোগ খাওয়ার কৌশল কিভাবে শিখলেন তাহলে? রৌফ মিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার ছেলে রাজা মিয়া আমারে শিখাইছে। একদিন ভোর রাতে রাজা মিয়াকে স্বপ্নে দেখলাম। আমি বললাম, বাবা কেমন আছো? সে বলল, ভালো আছি। আমি বললাম, তোমার কি বেহেশতে নসিব হয়েছে বাবা? সে বলল, জানি না। আমি বললাম, তোমার মা কই? তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না? সে বলল, না। তারপরে সে আমার রোগ খাওয়ার কৌশল শিখাইয়া দিল। আমি স্বপ্নের মধ্যে ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ কাঁদলাম। ঘুম হওয়ার পর দেখি চোখের পানিতে বালিশ ভিজে গেছে। রৌফ মিয়া চোখ মুছতে লাগলেন। এক সময় বললেন, আপনার ব্যবহারে মুগ্ধ হয়েছে। আপনি যদি চান রোগ খাওয়ার কৌশল শিখাইয়া দিব, তবে আপনারা ভদ্র সমাজ, আপনারা পারবেন না, চাটাচাটির বিষয় আছে এখানে। রৌফ মিয়া 2 দিন থেকে তারপর ভোলায় রোগী দেখতে গেলেন। 6 মাস পর তার কাছ থেকে একটা চিঠি পেলাম। এবারের চিঠি ছাপানো না, হাতে লেখা। তিনি লিখেছেন, বিরাট আর্থিক সমস্যায় পতিত হইয়াছি, যদি সম্ভব হয় আমাকে 200 টাকা কর্জ দিবেন, আমি যত দ্রুত সম্ভব কর্জ পরিশোধ করিব। এটি আপনার অনুগত রৌফ মিয়া, ব্র্যাকেটে রভ। পুনঃশত লেখা। আমি নামের শেষে রভ টাইটেলে নিজেই চিন্তা করিয়া বাহির করিয়াছি। রভ এর অর্থ রোগ ভক্ষক। আমি 200 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলাম। এই ধরনের কর্জের টাকা কখনো ফেরত আসে না, তাতে কি? মানুষটার প্রতি আমার এক ধরনের মমতা তৈরি হয়েছে। অবধ শিশুদের প্রতি যে মমতা তৈরি হয়, আমার মমতার ধরনটা কিছুটা সেরকম। রৌফ মিয়া 3 মাসের মাথায় টাকা নিয়ে ঢাকায় চলে এলেন।
2 দিন থাকলেন। দেখলাম তার স্বাস্থ্য আরও ভেঙেছে, জীবন্ত কঙ্কাল ভাব চলে এসেছে। আমি বললাম, শরীরে এই অবস্থা কেন ভাই? রউফ মিয়া বললেন, অন্যের রোগ খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে। রোগ খাওয়ার পর বেশি করে দুধ খেতে হয়। দুধ কই পাবো বলেন? 15 টাকা কেজি দুধ। আমি বললাম, আসুন আপনাকে ডাক্তার দেখাই। রউফ মিয়া আটকে উঠে বললেন, অসম্ভব কথা বললেন, আমি বিখ্যাত রোগ ভক্ষক, আমি যদি ডাক্তারের কাছে লোকে কি বলবো? কেউ তো জানছে না। কেউ না জানুক, আপনি তো জানলেন। একজন জানা আর 1,00,000 জন জানা একই কথা। রউফ মিয়া শীতের সময় এসেছিলেন। বাজারে নতুন সবজি উঠেছে, তার জন্য বাজার করলাম। হামিদ অনেক পদ রান্না করলো। তিনি কিছুই খেতে পারলেন না। দুঃখিত গলায় বললেন, ক্ষুধা নষ্ট হয়ে গেছে ভাই সাহেব, মানুষের রোগ ভক্ষণ করে এই অবস্থা হয়েছে আজ। যদি সম্ভব হয় 1 কাপ দুধ দেন। আমি বললাম, রোগ খাওয়াটা ছেড়ে দিন। রউফ বললেন, নিজের ছেলে একটা বিদ্যা শিখিয়ে দিয়েছে, মানুষ বিপদে পড়ে আমার কাছে আসে। ভাই সাহেব, কয়েকদিন আগে ছেলেটাকে স্বপ্নে দেখেছি, সে এখনো তার মায়ের খুঁজে পায় নাই। পরকাল বাপ মা ছাড়া করতেছে, দেখেন কি একটা অবস্থা। রউফ মিয়া হঠাৎ বড় করে নিঃশ্বাস নিতে শুরু করলেন। তার মুখ থেকে ঘড়ঘড় শব্দ হতে লাগলো। আপনার অ্যাজমা আছে নাকি? রউফ মিয়া বললেন, আগে ছিল না, সম্প্রতি হয়েছে। একজনের হাঁপানি ভক্ষণ করে এই অবস্থা, আমাকে ধরে ফেলেছে হাঁপানি। আপনার ছেলেটাকে একটু বলুন বুকে সরিষার তেল মালিশ করে দিতে, রসুন দিয়ে তেলটা গরম করতে হবে। হামিদ দীর্ঘ সময় তেল ঘষল। একসময় রউফ মিয়া ঘুমিয়ে পড়লেন। মিসির আলী থামলেন। আমি বললাম, আপনার রোগ মুক্তির পেছনে কি রোগভক্ষক রউফ মিয়া কোনো ভূমিকা আছে? মিসির আলী বললেন, জানি না, এই চিঠিটা পড়ে দেখুন। হামিদ ভোরবেলা চিঠিটা দিয়ে গেছে। রউফ আমাকে দেখতে এসেছিলেন। চিঠি লিখে বান্দরবান চলে গেছেন। মুরং রাজার এক আত্মীয়ের চিকিৎসার জন্য ডাক এসেছে। আমি চিঠি হাতে নিলাম। চিঠিতে লেখা, প্রাপক জনাব মিসির আলী, প্রেরক বিশিষ্ট রোগভক্ষক, বাংলার গৌরব রউফ মিয়া। জনাব, বান্দরবানের মুরং রাজার এক জ্ঞাতি ভ্রাতা উল্লাংপ্রু সাহেবের চিকিৎসার জন্য অদ্য সকালে 11টায় রওনা হইব। ঢাকায় আসিয়া আপনার অসুখের খবর শুনিলাম। হামিদকে নিয়ে হাসপাতালে আসিয়া আপনার অচেতন মুখ দেখিয়া মর্মে আঘাত লাগিয়াছে। বিশিষ্ট রোগভক্ষক, বাংলার গৌরব, যাহার ঘনিষ্ঠ বন্ধু এবং ভ্রাতৃতুল্য, তাহার এই অবস্থা কেন হইবে? বাংলার গৌরব টাইটেল বর্তমানে ব্যবহার করতেছি। যে দেশের যে নিয়ম, নিজের ঢোল নিজেকেই বাজাইতে হয়। যাই হোক, আমি আপনার ডান হাত চাটিয়া রোগ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়াছি। অবশিষ্ট কিছুই নাই। কিছুদিন শরীর দুর্বল থাকিবে, দধি এবং ফল খাইবেন। কচি ডাবের পানি শরীরের জন্য রোগ মুক্তির সময় অত্যন্ত উপকারী। এটি আপনার অনুগত মোহাম্মদ রউফ মিয়া, বিশিষ্ট রোগভক্ষক, বাংলার গৌরব। পুনশ্চ জনাব, ভালো কাগজে একটা প্যাড ছাপাইতে কত খরচ পড়িবে সেই অনুসন্ধান নিবেন। প্যাডে আমার নাম, ঠিকানা এবং টাইটেল লেখা থাকবে। বাংলার গৌরব লেখা থাকবে সোনালী কালিতে। প্যাডের ডান পাশে আমার ছবি। 3টি ছবি সঙ্গে দিয়ে দিলাম, যেটি পছন্দ হয় সেটি ব্যবহার করিবেন। 3টি ছবিরই ক্যাপশন আছে। একটিতে রউফ মিয়ার কানে মোবাইল টেলিফোন, ক্যাপশনে লেখা রোগীর সঙ্গে বাক্যালাপে রত। দ্বিতীয় ছবিতে তিনি ব্যাগ হাতে দাঁড়িয়ে, চোখে কালো চশমা, ক্যাপশনে লেখা কলেজ যাবার প্রস্তুত। তৃতীয় ছবিতে তিনি একটি শিশুর কপাল চাটছেন, ক্যাপশনে লেখা চিকিৎসা চলাকালীন ছবি। চিঠি মিসির আলীর হাতে ফেরত দিতে দিতে বললাম, আপনার কি ধারণা সে সত্যি রোগ খেয়ে ফেলেছে? মিসির আলী বললেন, রউফ আমার কাছে এসেছিল রাত 9টায়। তিনি 15 মিনিটের মতো ছিলেন। এর মধ্যে হাসপাতালে হইচই পড়ে যায়। নার্স ডাক্তার মিলে বিরাট জটলা। বুড়ো এক পাগল মেঝেতে বসে কুকুরের মতো আমার হাত চাচ্ছে। তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। আমার জ্ঞান ফিরে রাত 10টার দিকে। জ্বর তখনই নেমে যায়। রাত 12টার সময় বুঝতে পারি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমি বললাম, আপনি আমার প্রশ্নের জবাব দেননি। আপনার কি ধারণা রোগভক্ষক আপনার রোগ ভক্ষণ করেছে? মিসির আলী বললেন, জানি না, হিসাব মিলাতে পারছি না। রেইন ফরেস্টের আদিবাসী সমন চিকিৎসকদের মধ্যে রোগীর বুড়ো আঙ্গুল চুষে রোগ আরোগ্যের পন্থা আছে। রেড ইন্ডিয়ানরা গায়ে হাত বুলিয়ে রোগ সারায়। অধ্যাপক মেসমার বডি ম্যাগনেটিজম চিকিৎসার কথা বলতেন। এর কোনোটাই বিজ্ঞান আসলে স্বীকার করে না, যুক্তি স্বীকার করে না। আমি নিজে কঠিন যুক্তিবাদী মানুষ, তারপরেও। মিসির আলী রেডিও বন্ড কাগজে প্যাড ছাপিয়েছিলেন। রোগভক্ষক রউফ মিয়ার কাছে সেই প্যাড পৌঁছানো যায়নি। বান্দরবান থেকে ঢাকা ফেরার পথে বাসে বমি করতে করতে তার মৃত্যু হয়। মিসির আলীর বন্ধুর মৃত্যুর খবর পান 1 মাস পরে। তো এই ছিল আজকের গল্প। এই গল্পটি আমার কাছে এই গল্প গ্রন্থের যে কয়টা গল্প আছে, ছোট গল্প আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়।
এখানে একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেছেন, যারা মোটামুটি সাহিত্য চর্চা করেন, বই পুস্তক পড়েন, তারা জানবেন যে ম্যাজিক রিয়ালিজম বলে সাহিত্যের একটা ক্যাটাগরি আছে, যে সাধারণ একটা পারিপার্শ্বিক বাস্তবতার ভিতরে অস্বাভাবিক একটা ম্যাজিক টাইপের কোনো একটা কিছুর ইনক্লুশন। হ্যাঁ, সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে হুমায়ুন আহমেদ খুবই সুন্দর মতো ফুটিয়ে তুলতেন তার ছোট গল্পগুলোতে। এবং বাংলাদেশে আমি আসলে যাদের গল্প মোটামুটি পড়েছি, ম্যাজিক রিয়ালিজম নিয়ে খুব বেশি যে বাংলাদেশের সাহিত্যে কাজ হয়েছে এরকম না। সো হুমায়ুন আহমেদের ম্যাজিক রিয়ালিজম এই ধারা বা এই জনরা নিয়ে কাজ করার যে গল্পগুলো আমি পড়েছি, ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়। সো আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।